মায়ের হাসিটা খুব ভালো লাগতো। সবচেয়ে বড় হচ্ছে আমার ভীষণ রাগ মায়ের ছিল, সেটা আমার মধ্যেও এসছে। মায়ের গান সবসময় শুনতে ইচ্ছে করতো। মা আমার অভিনয়ের ক্ষেত্রে খুব যে সাহায্য করেছেন বলতে পারছি না। মা সেই অর্থে আমার খুব একটা বন্ধু ছিলেন না, কারণ আমাদের সময় না মা বাবা অত বন্ধু হতেন না। মায়ের কান্না না দেখাই তো ভালো, মা কাঁদছে এটা না ভাবলেই চলে। কিন্তু আমার অজান্তে যদি মা কেঁদে থাকেন তাহলে আমি মায়ের কাছে ক্ষমা চাই। আজও মা তো আমার স্মৃতিতে রয়ে গেছেন, মা তো আমার কাছে নেই। মায়ের স্মৃতি ভোলা যায় না, বলতে পারবো না। মাকে আমার একটাই বলা, যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো দোষ করে থাকি, তাহলে মা আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা চাওয়া ছাড়া তো মায়ের কাছে কিচ্ছু করার নেই। সব সন্তানই তার মায়ের মতো, মানে কি বলবো, আমার কাছেও যা আর 5 জনের কাছেও তাই আমার মনে হয়। তো সন্তান তো তার মায়ের মতোই হবে, অথবা তো বাবার মতো হবে, বা মা বাবা দুজনের মতোই হবে। আমি মায়ের মতো কি কতটা, এটা কি বলবো, অনেকটাই। আর তারপরে কি হয়, বড়বেলায় মা, ছোটবেলায় তো একরকম থাকে, বড়বেলায় নিজের বিচার বুদ্ধি সব কিছু প্রয়োগ করে মানুষ তার মতো অনেকটা হয়। এখন মায়ের ভাবনা চিন্তা, মায়ের যে বোধ, সেগুলো সন্তানের পরবর্তীকালে সবসময় নাও থাকতে পারে। তার বিচার বুদ্ধি দিয়ে, তার পড়াশোনা দিয়ে সে হয়তো তার মতো করে একটা বিচার বিবেচনা, তার বোধ বুদ্ধি জাগ্রত করতে পারে। কিন্তু ছোটবেলায় তো সে অবশ্যই তার মায়ের মতনই থাকে। মায়ের পরিচালনায়, মায়ের তত্ত্বাবধানে সে বড় হয়ে ওঠে। সেইভাবে আমিও বেড়ে উঠেছি। সেই সূত্রে মায়ের যতটা পাওয়ার, যতটা থাকার আমার মধ্যে, সেটুকু আছে। আর বাকিটা আমার বোধ, আমার বিচার বুদ্ধি দিয়ে আমি নিজেকে গড়ে তুলেছি। ঠিক যতটা হওয়ার দরকার, মায়ের মতো যতটা হওয়া প্রয়োজন ততটাই। তাহলে তার আগে জানতে হবে আমার মা কেমন ছিলেন, আমার মা কে ছিলেন, আমার মা কী ধরনের মানুষ। সেটা না জানলে আমার মায়ের কতটা আমি মায়ের মতো, সেটা বলা খুব ডিফিকাল্ট। এটুকু বলতে পারি যে হ্যাঁ, সন্তান হিসেবে মায়ের মতোই আমরা। আমি তো বটেই, আমার মতো আরও 5 জন যারা আছেন তাদের কথাও তাই মনে হয়। মায়ের হাসিটা খুব ভালো লাগতো, মায়ের স্নেহ ভালো লাগতো, মায়ের রান্না ভালো লাগতো। মা আমাকে ছোটোবেলায় সাঁতার কাটতে নিয়ে যেতেন, ভালো লাগতো। সাঁতারটা শেষ অবধি ভালোভাবে শেখা হয়ে ওঠেনি, কিন্তু মা তো নিয়ে যেতেন, সেগুলো মনে পড়ে আজকে, বা আজকে বলতে গিয়ে আবার মনে পড়ছে। মায়ের কোনো আলাদা করে গুণ তো বিচার করা যায় না, আর মায়ের আলাদা করে কিছু ভালো 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 লাগার থাকে না। মায়ের সবটাই ভালো লাগে। আবার বলি, সব সন্তানের একই কথা হওয়া উচিত বলে আমি মনে করি, যে মায়ের সবটাই ভালো। সবচেয়ে বড় হচ্ছে আমার ভীষণ রাগ মায়ের ছিল, সেটা আমার মধ্যেও এসছে। রেগে যাই একটুতেই, চিৎকার চেঁচামেচি, সেইটা হয়তো এসছে আমার মধ্যে, যেটা মায়ের মধ্যে ছিল। আর বিশেষ করে কিছু না, মা খুব ভালো গান গাইতেন, যেটা আমি পারি না, কিন্তু হ্যাঁ, আমি ভীষণ গানের ভক্ত, আমি গান গাইতে ভালোবাসি। আমার বাবাও পারতেন গান গাইতে, কিন্তু মায়ের গলাটা আরও ভালো সুন্দর ছিল। মায়ের গান সবসময় শুনতে ইচ্ছে করতো। মা চলে যাবার আগেও মায়ের গান আমি শুনেছি, গাইতে বলতাম। তো সেইটা আমার কাছে খুব মিস করি, মায়ের গানের গলাটা খুব ভালো ছিল। মায়ের তো রান্নার হাত বলছিলাম, সেটা ভালো লাগতো। আর কি বলবো, মায়ের তো ওই যে বলছে, ভালো লাগার কোনো শেষ নেই মায়ের ক্ষেত্রে। রাত্রির বেলা খাবার পর আমাদের একটা ক্ষীর খাওয়ার ব্যাপার থাকতো। ওই দুধ ফুটিয়ে সেটাতে ক্ষীর করা হতো, আর ক্ষীর করার পর ওই কড়াইয়ের গায়ে চাঁচি পড়তো। ওই চাঁচিটা কে খাবে, আমি খাবো না মা খাবো, মা খাবে, এই নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতো। মাও খুব খেতে ভালোবাসতো ওই ক্ষীরের চাঁচিটা, তো এইটা নিয়ে লড়াই হতো প্রায়। তো সেইটা মাঝে মাঝে মনে পড়ে, যে ওই নিয়ে মায়ের সঙ্গে একটা রাগারাগি ঝগড়াঝাটি হতো, কাড়াকাড়ি হতো কড়া নিয়ে। এইটা তো মনে পড়েই। আর মায়ের সঙ্গে মনে পড়ে
দুষ্টুমি করলে মায়ের বকুনি, সেটা তো মনে পড়ে। মায়ের সঙ্গে ঘুরতে যাওয়া মনে পড়ে, বাইরে যাওয়া। ওই পয়লা বৈশাখের দিন, আগেকার দিনে যে হালখাতা হতো, পয়লা বৈশাখের দিন দোকানে আমাদের এক শ্যাকরা ছিল বাড়ির, শ্যাকরা বলতে যদি স্বর্ণকারী বলবো, যেটা পরবর্তীকালে আমি একটা চরিত্রে অভিনয় করেছি, একটি ধারাবাহিকে, যেখানে আমি স্বর্ণকারের চরিত্রে অভিনয় করেছিলাম। সেটা আমার ওই ছোটবেলার স্মৃতিটা খুব মনে পড়তো, তার ফলে আমার করতেও খুব সুবিধা হয়েছিল। এবং সেই তখন ওই হালখাতার দিনে ওই দোকানে যাওয়া হতো, স্বর্ণকারের দোকানে নেমন্তন্ন থাকতো, তো মায়ের হাত ধরে সেই স্বর্ণকারের দোকানে যেতাম, তাদের দোকানে গিয়ে দেখা করা এবং তাদের দোকানে গিয়ে একটু রঙিন জল পান করা, এবং না অন্য কিছু ভাববেন না, রঙিন জল বলতে শরবত। তারপরে মিষ্টির প্যাকেট দিত একটা, সেটা খুব ভালো লাগতো, খেতে ভালোবাসি তো, মিষ্টি খেতেও ভালোবাসি, সেইটার লোভ থাকতো। আর একটা ক্যালেন্ডার পাওয়া যেত তখনকার দিনে। এখন সে ক্যালেন্ডার তো প্রায় উঠেই যাচ্ছে সব জায়গা থেকে, হালখাতাটাই উঠে যাচ্ছে, আমরা বড্ড হাল ফ্যাশনের হয়ে যাচ্ছি তো, তার ফলে ওই জিনিসটা ক্রমশ সরে যাচ্ছে আমাদের জীবন থেকে। তো এই কতগুলো আকর্ষণ থাকতো, সেই মায়ের সঙ্গে দোকানে দোকানে যাওয়া, এইটা মনে পড়ে আজকে। আর একটা যেটা বেশি মনে পড়ে, মায়ের সঙ্গে আমার মামার বাড়ির পুজো, মায়ের সঙ্গে মামার বাড়ির যোগ, মায়ের সঙ্গে আমার মামার বাড়ি অর্থাৎ মায়ের বাপের বাড়ি, তার একটা অদ্ভুত যোগাযোগ ছিল, থাকবেই একটা নারীর টান। বাপের বাড়ি, আমার মামার বাড়িতে পুজো হয়, আমার মামার বাড়ি কৈলাসবোস স্ট্রিটে, 41 কৈলাসবোস স্ট্রিট, সেখানে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়। এবং আমার ছোটোবেলার পুরো স্মৃতিটাই ওখানে মায়ের সঙ্গে, মামার বাড়িতে যাওয়া, পুজোর কটা দিন সেখানে থাকা, হই হই করা, আনন্দ করা, ঠাকুর দালানে জমিয়ে নাচ করা, বাজনার সঙ্গে ঢাক বাজতো, আমার মামারা খুব ভালো ঢাক বাজাতে পারতেন। তো এই মায়ের সঙ্গে এই সব স্মৃতি ভীষণভাবে এখনো জেগে রয়েছে, সেটা বারবার করে মনে পড়ে। আর তো মায়ের সঙ্গে সব স্মৃতিই মনে রাখার, কত স্মৃতি থাকে মায়ের সঙ্গে, কি আর স্মৃতির কোনো শেষ আছে? আজও মা তো আমার স্মৃতিতে রয়ে গেছেন, মা তো আমার কাছে নেই। মায়ের স্মৃতি ভোলা যায় না, বলতে পারবো না। মা সেই অর্থে আমার খুব একটা বন্ধু ছিলেন না, মা বাবা কেউই ছিলেন না। এক কারণটা বলি, কারণ আমাদের সময় না মা বাবা অত বন্ধু হতেন না। আজকের দিনে বাবা মারা সন্তানের যতটা বন্ধু, আগের সময়ে, আমার সময় বা আমার থেকেও আগের সময়, বাবা মা সন্তানের অতটা বন্ধু হতেন না, তাদের সঙ্গে অনেকটা দূরত্ব থাকতো। মা আমার অভিনয়ের ক্ষেত্রে খুব যে সাহায্য করেছেন বলতে পারছি না। কেন পারছি না? কারণ মা খুব একটা আমি অভিনেতা হবো এটা চাননি, বা হয়তো চেয়ে থাকলে সেটা মনে মনে চেয়েছেন, কিন্তু আমি কোনোদিন তার প্রকাশ পাইনি যে মা আমার অভিনেতা হতে আমাকে বলছেন বা সাহায্য করছেন। বাবা ভালোবাসতেন, বাবা অভিনয় আমার দেখতে যেতেন, বাবা ভালোবাসতেন, বাবা খুব ভালো আবৃত্তি করতে পারতেন, কিন্তু মা যে আমার অভিনয়ে খুব ইন্সপায়ার করেছেন এইটা বলতে পারবো না। কারণ কিন্তু তার জন্য কোনো অন্যায় নেই, মা নাই পারেন, মা এটা তো মায়ের কোনো দোষ নয়, মায়ের কোনো অন্যায় নয়, হতেই পারে মা সেভাবে অভিনয়টা পছন্দ করতেন না বা ভালোবাসতেন না, বা হয়তো চাননি আমি অভিনেতা হই। আমি নিজেও জানতাম যে আমি অভিনেতা হব, হয়তো বা হয়ে গেছি। সেক্ষেত্রে বলবো যে মায়ের অভিনেতা হওয়ার পেছনে ইন্সপিরেশনটা খুব একটা নেই। আমার দাদু ডাক্তার ছিলেন, আমার মায়ের বাবা, প্লাস আমার বাড়িতে আমার বাবা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। তো আমার বাড়িতে কেউ যে খুব একটা অভিনয়ের দিকে গেছেন বা কাজ করেছেন সেইটা তো নেই, বা মামার বাড়ির দিকেও সেভাবে খুব একটা নেই, যার জন্যে হয়তো মায়ের মধ্যে ওই ব্যাপারটা ছিল না। তখনকার দিনে তো এগুলো হতো, পারিপার্শ্বিক, তার পরিবার কিভাবে বড় হচ্ছে বা তিনি কি পরিবেশের মধ্যে বড় হয়েছেন, তার সঙ্গে তার আগামী প্রজন্ম কিভাবে বড় হবে সেটাও তো অনেকটা সম্পৃক্ত থাকে। তো মায়ের ক্ষেত্রে সেটাও হয়তো হয়ে থাকবে, যেহেতু তার পরিবেশ, তার পরিবার মধ্যে কেউ অভিনেতা নেই বা অভিনয়
জগৎ সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই। সেই জন্য হয়তো আমি অভিনেতা হই এটা হয়তো চাননি বা প্রকাশ করেননি, সেটাই হয়ে থাকবে বলে আমার মনে হয়। তো তার জন্যে আমার কোনো ক্ষোভ নেই, আমার কোনো রাগ নেই। মা কেন বলেননি আমাকে অভিনেতা হতে? হতেই পারে, আমি আমার মতো করে নিজেকে গড়ে তুলেছি, বেড়ে উঠেছি। আমার প্রথম সিরিয়াল ছিল অভিনন্দন ভগীরথ। তার পরিচালক ছিলেন এই সিরিয়ালটার, এই ধারাবাহিকের রবিন ঘোষ। সেখানে একটা আধুনিক কবির চরিত্র অভিনয় করেছিলাম। খুব বড় চরিত্র ছিল যে তাও নয়, তখন ভালো লেগেছে, নিশ্চয়ই ভালো লেগেছে। আমার যখন একটু সামান্য পরিচিতিও হচ্ছে বা দর্শকদের প্রশংসা পাচ্ছি, লোকে বলছে বা মাকেও কেউ কেউ বলছে, তখন নিশ্চয়ই ভালো লেগেছে। সে প্রকাশটা পেয়েছি আমি, মা খুশি হতেন। স্বাভাবিক কারণে সন্তানের যদি একটা ভালো কিছু হয় তখন তো মা বাবা দুজনেরই গর্ব হয়, দুজনেরই ভালো লাগে। সেটুকু নিশ্চয়ই তখন হয়েছিল। সেই প্রকাশটাও আমি পেতাম, বুঝতে পারতাম যে মায়ের ভালো লাগছে। আলাদা করে যে তার জন্য ঢাক পেটানো আমার সন্তান কি হনুরে, সেটা কখনোই প্রকাশ করেননি। কিন্তু যেটুকু মায়ের করা উচিত, যে প্রকাশভঙ্গিটা মায়ের থাকা উচিত, আমার মায়েরও তাই ছিল। মা সেই অর্থে আমার খুব একটা বন্ধু ছিলেন না, মা বাবা কেউই ছিলেন না। এক কারণটা বলি, কারণ আমাদের সময় না মা বাবা অত বন্ধু হতেন না। আজকের দিনে বাবা মারা সন্তানের যতটা বন্ধু, আগের সময়ে, আমার সময় বা আমার থেকেও আগের সময় বাবা মা সন্তানের অতটা বন্ধু হতেন না, তাদের সঙ্গে অনেকটা দূরত্ব থাকতো। আমার আগের প্রজন্ম তো বলতেই পারি যে মাথা তুলে কথা বলতেন না বাবা মার সঙ্গে। আপনারা মানে সাহিত্য পড়লেই বুঝতে পারবেন সেখানে সন্তানেরা বাবা মার সঙ্গে কিভাবে কথা বলছে। বা আমরা যেগুলো দেখেছি যে বাবার সামনে তো নয়, আগেকার দিনের সন্তানেরা বাবার সামনে মাথা নিচু করে কথা বলতেন, মাথা তোলার কোনো অধিকার ছিল না। আমাদের সময়ও বাবার সঙ্গে সেই ভাষায় সেই প্রকাশভঙ্গি কখনোই ছিল না। হয়তো মাথা নিচু করে কথা বলিনি, কিন্তু সেই সম্ভ্রম, সেই শ্রদ্ধা, সেই ভয় সবগুলোই কাজ করতো বাবার প্রতি, মায়ের প্রতি। বন্ধুত্ব হবার মতো জায়গা তখনকার দিনে আমার ব্যক্তিগত বিমত যে খুব একটা হতো না। তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে, বাবা মায়ের সঙ্গে সেই ধরনের বন্ধুত্ব হয়নি। হ্যাঁ, বন্ধুত্ব বলতে সন্তান হিসেবে যেটুকু বাবার সঙ্গে কথা বলা বা মায়ের সঙ্গে যেটুকু আলোচনা চলতে পারে সেগুলোই করেছি। তার বাইরের কিছু আলোচনা বা শেয়ার করা, সেগুলো সম্ভব হয়ে ওঠেনি। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। সে তো হতেই পারে, সেটাও সন্তানের সঙ্গে হয়, মতবিরোধ হয়। কিন্তু মতবিরোধ মানে এই নয় যে মাকে নোংরা কথা বলে দেওয়া, মাকে চারটে খারাপ কথা বলে দেওয়া মতবিরোধ হচ্ছে বলে, বা মাকে মেরে দেওয়া, মাকে মারধর করে দেওয়া, এটা কখনোই নয়। আজকের দিনে যা দেখতে পাই, সন্তানরা তার পিতামাতার প্রতি যে ব্যবহার করেন, সেটা কাম্য নয়। আমার সময় তো ছিলই না, আমার আগের প্রজন্মেও ছিল না। রেয়ার যদি কোথাও ঘটে থাকে, হয়তো বলতে পারেন যে আপনি কতটা জানেন। হ্যাঁ, একটা দুটো, যদিও বা না জানি, আমার ব্যক্তিগত অভিমত যে তখন হয়তো একটা দুটো ইনসিডেন্ট হয়ে থাকলেও থাকতে পারে বাবা মার প্রতি তাদের অসম্মান দেখানো, সন্তানের মানে রুদ্র ব্যবহার, সেই ব্যাপারগুলো থাকতেই পারে। কিন্তু আজকে যেভাবে ব্যবহার হয়, আজকে যেভাবে সন্তানেরা বাবা মার সঙ্গে ব্যবহার করেন, সেটা আমাদের সময় একেবারেই ছিল না। কিন্তু হ্যাঁ, রাগারাগি, কথা কাটাকাটি হতেই পারে। ওই যে বললাম, বাবা মা চাইতেন না আমি ভালোভাবে অভিনয় করি বা আমি অভিনয় করতে যাই, এগুলো যখন বলতেন বা যখন এই প্রকাশ হতো, তখন আমি রাগ করতে পারতাম, তখন বলতে পারতাম। স্বাভাবিক রাগারাগি, স্বাভাবিক কথা কাটাকাটি যেগুলো হবার, সেগুলোই হতো, তার বেশি কিছু নয়। আর সত্য কথা বললে যদি আমি মার খাই, আর নয়তো যদি মায়ের খারাপ লাগে, এইরকম পরিস্থিতিতে, পরিবেশে হয়তো মিথ্যে কথা বলতে হয়েছে। কিন্তু কি বলবো,
উপায় ছিল না আর কি, না বলেও উপায় থাকতো না, সেই কারণেই হয়তো বলতে হয়েছে। ওইভাবে এক্ষুনি মনে পড়বে না যে প্র্যাকটিক্যালি কোন সময় কোন ইয়েতে আমি কথা বলেছি ওই ধরনের কথা, সেটা এই মুহূর্তে বলাটা মুশকিল। তবে হ্যাঁ, এক আধবার নিশ্চয়ই বলতে হয়েছে। দুষ্টুমি করলে বিশেষ করে মিথ্যে কথা এসে বলতে হয়েছে, পাছে বকুনি দেয়, পাছে মার খাই, বা পড়াশোনা না করে বেরিয়ে চলে গেছি, বলতে হয়েছে যে হ্যাঁ পড়াশোনা করেছি, সব পড়ে তারপরে বেরিয়েছি। এরকম দু চারটে মিথ্যে কথা আমি কেন, অনেকেই বলে থাকে। আমার সামনে তো মা কোনোদিন কাঁদেননি, আড়ালে যদি কেঁদে থাকেন আমার জন্যে, তার জন্য নিশ্চয়ই আমি দায়ী, আমি দোষী, আমি আজ ক্ষমা প্রার্থী যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে থাকে। পড়াশোনার জন্য বকুনি নিশ্চয়ই খেয়েছি, ফাঁকি দিতাম তো, প্রচণ্ড ফাঁকিবাজ ছিলাম আমি, যার জন্য পড়াশোনাটা খুব একটা ভালো হয়নি। সেটার কারণ ওই ফাঁকিবাজ ছিলাম বলে, তার জন্য বকুনি খেয়েছি, মারও খেয়েছি, যথেষ্ট মার খেয়েছি। মা মারতেনও, এটাও স্বীকার করছি, মারতেন। এই পড়াশোনার জন্য বকুনি তো নিশ্চয়ই খেতে হয়েছে। বাবাই বেশি পড়াতেন, আমার পরবর্তীকালে মাস্টারমশাই রাখা হয়েছিল, তিনি এসে পড়াতেন, তার কাছে পড়তাম। মা যেটুকু পারতেন, মা যে খুব উচ্চশিক্ষিত ছিলেন তা তো নয়, তার ফলে মায়ের সাধ্য অনুযায়ী মা আমাকে যেটুকু পেরেছেন পড়িয়েছেন, ছোটোবেলায় তো পড়িয়েছেন। পরবর্তীকালে যখন সিনিয়র ক্লাসগুলোতে যেতে লাগলাম তখন হয়তো সবটা মায়ের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, সে কারণে হয়তো পারেননি আমাকে পড়াতে, কিন্তু যে সময়টা তিনি পেরেছেন, যে সময়টা তার সাধ্যের মধ্যে ছিল, তিনি পড়িয়েছেন। মায়ের কান্না না দেখাই তো ভালো, মা কাঁদছে এটা না ভাবলেই চলে। আমার সামনে তো মা কোনোদিন কাঁদেননি, আড়ালে যদি কেঁদে থাকেন আমার জন্যে, তার জন্য নিশ্চয়ই আমি দায়ী, আমি দোষী, আমি আজ ক্ষমা প্রার্থী যদি কখনো এই ধরনের ঘটনা ঘটে থাকে। কিন্তু আমার সাক্ষাতে মা কোনোদিন কাঁদেননি, বা কেঁদে থাকলে আমি চাই না সেগুলো মনে রাখতে যদি কখনো ঘটে থাকে। কিন্তু আমার অজান্তে যদি মা কেঁদে থাকেন, তাহলে আমি মায়ের কাছে ক্ষমা চাই। মায়ের সব রান্নাই ভালো লাগতো, আলাদা করে কিছু বলার নেই। ওই যে বললাম, মা এটা যদি রান্না হয়ে থাকে তাহলে রান্না, ক্ষীরটা খুব ভালো করতেন, সেইটা খাবার লোভ থাকতো সবসময়। আর বাকি সাংসারিক যে সমস্ত টুকিটাকি রান্না বান্না করা, সেগুলো তো করতেন বাড়িতে, যেটুকু মধ্যবিত্ত পরিবারে হয়ে থাকে। তার ফলে মোটামুটি ভালোই লাগতো। মায়ের হাতে রান্না খাবো, এতে আলাদা করে মায়ের আর কিছু থাকতো না। মায়ের হাতে সব রান্নাই ভালো, যে কোনো সন্তানের কাছে। আবার বলছি, কি ভুল বলছি বলুন না? মা কখনোই সন্তানের কোনো কিছু খারাপ দেখতে পারেন না। আপনি দেখবেন, আপনারা, মা সন্তানকে সবসময় মনে করে অসাধারণ, আমার ছেলের মতো ছেলে হয় না। আপনারা সব মায়ের মুখে শুনবেন, ছেলে যত খারাপই হোক না কেন, মা বলবে না না, আমার ছেলে করতেই পারে না, আমার ছেলে সোনার টুকরো, চাঁদের টুকরো ছেলে, হয় না। কোনো মাই তার সন্তানের খারাপ দেখতে পারেন না। সুতরাং আমার মাও তাই ছিলেন। আমি বলতে পারবো না আমার মা কি কারণে আমার কোন স্বভাবটা খারাপ তার লাগতো। যদি লেগে থাকে মাই জানে, আমি জানি না। আমি অভিনয় করছি এটা খুব একটা তখন চাইতেন না, যার জন্য মা আমার অভিনয় ব্যাপারে বলতেন, পড়াশোনাটা করতে বলতেন, যেটা বাবাও বলতেন, মাও বলতেন যে পড়াশোনা কর, বেশি খেলাধুলা। আমি খেলাতে খুব ভালো ছিলাম, আমি স্পোর্টসে খুব ভালো ছিলাম। স্পোর্টস বলতে ফুটবল, ক্রিকেট, হকি এগুলো খেলতাম, ভলিবল খেলতাম, বাস্কেটবল খেলতাম। একটা সময় খেলোয়াড় হবো এই স্বপ্ন ছিল। তো এইগুলো বেশি যখন করতাম বা পড়ায় ফাঁকি দিতাম, তখন বলতেন যে এইগুলো করিস না, এগুলো সেখানে রাগারাগি করতেন, বকুনি দিতেন।
আমি রান্না, আমি কি বলছেন, আমি রাঁধতে পারি না। এই নিয়ে আমার বাড়িতেও অশান্তি হয় এখন। রান্নার আমি শিখতে পারলাম না, কি করব? তার ফলে না, আমি তো রেঁধে কোনোদিন কিছু খাওয়াতে পারিনি আমার মাকে। কেনাকাটা যখন কোথাও গেছি তখন নিশ্চয়ই কিনে এনেছি, আলাদা করে ভাবে বলতে পারবো না যে এইটা স্পেশাল বলে নিয়ে এসেছি বা কিছু। যখন মনে হয়েছে যেখানে গেছি টুকটাক নিয়ে এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই মিস করি, নিশ্চয়ই। আবার বলি, আমি একা নই, যে সন্তান সুসন্তান নিশ্চয়ই মিস করে। তো যদি আমি সুসন্তান হয়ে থাকি, আমি নিশ্চয়ই মাকে মিস করি। মায়ের কথা সবসময় মনে পড়ে। কি বলবো, মানে আর তো ফিরে পাবো না এই জীবনে। মায়ের জন্য কষ্ট হয়। মায়ের ছবি আছে আমার কাছে, সে ছবি দেখি, আমার যখন খারাপ লাগে মায়ের ছবি দেখি। মিস তো নিশ্চয়ই মিস করি, মানে কি বলবো, বাবা মাকে মিস করি নেই তো বলা যায় না। বাবা মা যখন থাকেন না সন্তানের কাছে, আমার তো মনে হয় সবাই মিস করে, সবারই মিস করা উচিত। বয়স হয়েছিল, বয়সজনিত কারণে চলে গেছে, অন্য কিছু না। না, বাড়িতেই ছিলেন, অসুস্থ কিছু হননি। বয়সকালে যা হয়, বয়স হয়েছিল 84-85 বয়স হয়েছিল। তো যে কারণে বয়স হলে মানুষের যে ক্ষমতাগুলো চলে যেতে থাকে, মানুষ সেগুলো চলে যাচ্ছিল, মানে প্রায় শয্যাশায়ী হয়ে যাচ্ছিলেন। তো ওই কারণেই চলে যাওয়া, বয়সজনিত কারণেই চলে গেলেন। আমার অভিনয় ভালো লাগলে গর্ব তো হয়েছে। আমি যখন সত্যিকারের পরিপূর্ণ অভিনেতা হয়েছি, যখন বুঝতে পেরেছেন যে আমি অভিনয়টাই আমার জীবনে সব কিছু, তখন নিশ্চয়ই গর্ব করেছেন, আনন্দিত হয়েছেন। একটা ধারণা, একটা যিনি আমাকে ধারণ করেছেন এতদিন, যার কাছে আমি বড় হয়েছি, যার গর্ভে আমি বড় হয়েছি, যিনি এই পৃথিবীর আলো দেখিয়েছেন আমাকে, এই এত সুন্দর পৃথিবীটা যার জন্য আমি দেখতে পেয়েছি। এছাড়া মা 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 মায়ের কোনো আলাদা বর্ণনা হয় না। মাকে আলাদা করে কিভাবে বর্ণনা করব? মা সন্তানের কাছে কতখানি, সেটা সন্তানরাই জানে, প্রত্যেক সন্তানই সেটা বোঝে। এই সুন্দর পৃথিবীটা মাই তো দেখিয়েছে। ফিরে পেতে তো সবাই তার শিশুকালটা চাইবে, তার ছোটবেলাটা ফিরে পেতে চাইবে, যে সময়টা কোনো দায় দায়িত্ব থাকে না, হেসে খেলে আনন্দ করে কাটানো যায়। আমরা তো সেটাই চাইবো। সেই সময়টা যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো বা আবার নতুন করে জীবন গড়তে পারতাম, বা কি করতে পারতাম জানি না, কি হতাম জানি না, কিন্তু সেই সময়টা ফিরে যেতে সবাই চাইবে, সেই শিশুবেলাটাই ফিরে যেতে। যত মানুষের বয়স বাড়ে মনে হয় ছোটবেলাটাই ভালো ছিল, শিশুকালটাই ভালো ছিল। আবার সেখানে ফিরে যাই যদি সম্ভব হয়। যদি সম্ভব হয়, এই পৃথিবীতে আবার আসব, আবার কোনো মায়ের গর্ভে, আবার এই সুন্দর পৃথিবীটা মায়ের হাত ধরেই দেখব। যে মাকে আমার একটাই বলা, যদি কোনো অন্যায় করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, যদি কোনো দোষ করে থাকি, তাহলে মা আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা চাওয়া ছাড়া তো মায়ের কাছে কিচ্ছু করার নেই।